বন্ধুরা, সম্পত্তির অন্ধলোভে এক ছেলে আর তার বউ মিলে নিজের বৃদ্ধ মাকে পাহাড়ের খাত থেকে নির্মমভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কিন্তু আল্লাহর দরবারে যতই দেরি হোক না কেন, অন্যায়ের কোনো অন্ধত্ব নেই। তিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন এবং সময়মতো ন্যায় বিচারের পথ খুলে দেন। বন্ধুরা, এটি উত্তরাখণ্ডের একটি পাহাড়ি শহরের একটি সত্যি গল্প, যেখানে একটি বড় কিন্তু জরাজীর্ণ বাড়ির এক কোণায় তৈরি ছোট একটি ঘরে ফাতেমা খাতুন তার পুরনো খাটিয়ায় শুয়েছিলেন। তার বুক থেকে ওঠা কাশির তীব্র শব্দ সারা বাড়ির নীরবতা ভেদ করে যাচ্ছিল। তার গায়ে শুধু একটি পাতলা শাল ছিল, যা শীতের সঙ্গে লড়ার জন্য যথেষ্ট ছিল না। কিন্তু এখন তার কাছে কিছু চাওয়া ছাড়া আর কোনো উপায়ই অবশিষ্ট ছিল না। তিনি কাঁপতে থাকা ঠোঁটে আস্তে করে ডাক দিলেন, নাজমা বৌমা, একটু জল দে, গলা শুকিয়ে যাচ্ছে। তার গলার আওয়াজ এতই নিচু ছিল যে মনে হচ্ছিল যেন নিজেই নিজের কথায় ভয় পাচ্ছিলেন। কিন্তু এই আওয়াজ অন্য ঘরে পৌঁছে গেল, যেখানে নাজমা আরামে টিভি দেখছিল। নাজমা বিরক্ত হয়ে রিমোটটা ছুঁড়ে ফেলল এবং রাগে গজগজ করতে করতে ঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু তার হাতে জলের গ্লাস ছিল না, বরং কিছু কাগজ ছিল। যেমনই সে ঘরে পৌঁছালো, সে কিছু না ভেবেই কাগজগুলো ফাতেমা খাতুনের সামনে ছুঁড়ে দিল এবং চড়া গলায় বলল, এই দেখো তোমার ওষুধের বিল, ৫,০০০ টাকা। আমরা নিজেরাই ঠিকমতো খেতে পারছি না, আর তোমার খরচ তো শেষই হয় না। ফাতেমা খাতুন কাপা হাতে কাগজগুলো তোলার চেষ্টা করলেন, কিন্তু তার দৃষ্টি ঝাপসা হয়ে এসেছিল। তিনি শুধু এতটুকুই বললেন, মা, আমি কি করব, এখন আর শরীর সাথ দেয় না। নাজমার চেহারা আরও কঠোর হয়ে গেল। তাহলে মরে কেন যাও না, আর কতদিন এভাবে বোঝা হয়ে থাকবে? তার কথাগুলো কোনো তীরের মতো সোজা ফাতেমা খাতুনের বুকে বিঁধে গেল। কিন্তু তিনি চুপ থাকলেন, যেন এখন কষ্ট সহ্য করা তার অভ্যাসে পরিণত হয়েছে। তখনই বাইরে দরজায় শব্দ হল। ইমরান অফিস থেকে ফিরে এসেছিল। সে ঘরে উকি দিয়ে তার মাকে দেখল, কিন্তু তার চোখে মুখে কোনো চিন্তা বা দুঃখ ছিল না। সে সোজা নাজমার কাছে গেল এবং জিজ্ঞেস করল, এবার কি হলো? নাজমার সাথে সাথেই অভিযোগের বন্যা বইয়ে দিল। আমি আর সহ্য করতে পারছি না ইমরান, হয় ও এই বাড়িতে থাকবে, না হলে আমি। সারাদিন সেবা করো, ওষুধ আনো, আর তার উপর কথা শোনো। ইমরান এক নজর তার মায়ের দিকে তাকাল, যিনি চুপচাপ সবকিছু শুনছিলেন। তারপর শান্ত গলায় বলল, তুমি ঠিকই বলছ। অফিসেও আমার সম্মান শেষ হয়ে গেছে, বারবার ছুটি নিতে হয়, সব এই কারণেই। সে ধীরে ধীরে ফাতেমা খাতুনের কাছে এলো এবং তার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, শুনছ তো মা, তোমার কারণে আমার জীবন থমকে গেছে। তুমি না থাকলে আমি আজ অন্য কোথাও থাকতাম। ফাতেমা খাতুনের চোখে জল এসে গেল। তিনি আস্তে করে বললেন, বাবা, আমি তো সবসময় তোর জন্যই ভেবেছি। ইমরান তার কথায় বাধা দিয়ে বলল, ব্যাস, এখন আর এসব শোনাইও না। সত্যিটা হলো, তুমি আমাদের জন্য শুধুই একটা বোঝা। ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু সেই নিস্তব্ধতার পেছনে এক ভয়ানক চিন্তার জন্ম হয়ে গিয়েছিল। ইমরান নাজমার দিকে তাকালো এবং দুজনের চোখেই একরকম চমক ছিল, লোভের চমক। নাজমা নিচু গলায় বলল, যদি এ রাস্তা থেকে সরে যায় তবে সব ঠিক হতে পারে। ইমরান বিনা দ্বিধায় মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ, এবার অনেক হয়েছে। দুজনে একে অপরের দিকে তাকালো এবং কোনো শব্দ ছাড়াই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলল। এমন একটি সিদ্ধান্ত যা মানবতার সব সীমা পার করে যাওয়ার মতো ছিল। হঠাৎ ইমরানের চেহারা বদলে গেল। সে তার মায়ের কাছে বসে পড়ল এবং অত্যন্ত মিষ্টি গলায় বলল, মা, কেঁদো না। আমি ভাবছিলাম, তুমি সবসময় বলতে না যে তোমার পবিত্র স্থানে জিয়ারত করার ইচ্ছে। চলো, আজই যাই। ফাতেমা খাতুনের চোখে এক মুহূর্তের জন্য চমক চলে এলো, যেন নিভতে থাকা প্রদীপে কেউ তেল ঢেলে দিয়েছে। তিনি বিশ্বাসভরা দৃষ্টিতে ইমরানের দিকে তাকালেন। সত্যি বাবা? ইমরান হাসল। হ্যাঁ মা, আজই যাব। আল্লাহর দরবারে জিয়ারত করিয়ে আনব। নাজমাও মুখে হাসি ফুটিয়ে তুলল, কিন্তু তার মনে অন্য কিছুই চলছিল। সে মনে মনে ভাবল, এমন এক যাত্রা যেখান থেকে কেউ ফিরে আসে না। শীত বেড়ে গিয়েছিল, রাত পুরোপুরি নেমে এসেছিল। ইমরান তার মাকে সাহায্য করে গাড়ি পর্যন্ত পৌঁছে দিল। ফাতেমা খাতুন খুবই খুশি ছিলেন। তার মুখে সেই প্রশান্তি ছিল যা হয়তো বছরের পর বছর পর এসেছিল। তিনি কি করে জানবেন যে এই যাত্রা তার জীবনের সবচেয়ে বড় প্রতারণা হতে চলেছে? গাড়ি রাস্তায় ছুটছিল, বাইরে অন্ধকার আরও গভীর হচ্ছিল, আর ভেতরে একজন মা তার ছেলের সাথে বসেছিলেন, সম্পূর্ণ ভরসায় ডুবে। অথচ সেই ভরসার পেছনে লুকিয়েছিল এক ভয়ানক পরিণতি। কিছুক্ষণ পর গাড়িটি শহর থেকে দূরে নির্জন রাস্তায় পৌঁছাল।
চারদিকে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। বাতাসের আওয়াজটাও যেন অদ্ভুত লাগছিল, মনে হচ্ছিল কোনো অঘটন ঘটতে চলেছে। ফাতেমা খাতুন আস্তে করে জিজ্ঞেস করলেন, বাবা, আমরা কি পৌঁছে গেছি? ইমরান সামনের দিকে তাকিয়ে বলল, আমরা ব্যাস পৌঁছেই গেছি। আর কথা বলেই সে গাড়িটি ধীরে ধীরে একটি নির্জন জায়গায় থামিয়ে দিল, যেখান থেকে সামনে ছিল শুধু নীরবতা আর এমন এক সিদ্ধান্ত যা সব কিছু বদলে দিতে চলেছিল। যাই হোক বন্ধুরা, গাড়ি থামতেই নাজমা এক ঝটকায় দরজা খুলে দিল এবং তীক্ষ্ণ গলায় বলল, নিচে নামো। তার কথায় সেই মিষ্টতা ছিল না যা একটু আগে ছিল, বরং ছিল এক অদ্ভুত বিরক্তি ও তাড়াহুড়ো। ফাতেমা খাতুন ঘাবড়ে গেলেন। তিনি চারদিকে দেখলেন এবং নিচু গলায় জিজ্ঞেস করলেন, বাবা, এখানে কেন থামলে? দরগাহ তো কোথাও দেখা যাচ্ছে না। ইমরান কোনো উত্তর দিল না। সে শুধু তার হাত ধরল এবং জোরে বাইরের দিকে টেনে নিল। দুর্বল শরীরটি হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলল এবং তিনি পাথরের উপর পড়ে গেলেন। তার হাত ছড়ে গেল, শাড়ি কাদামাটিতে মাখামাখি হয়ে গেল এবং তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হতে লাগল। নাজমা মুখ বাঁকিয়ে বলল, উফ, কত ভারী হয়ে গেছে। তাড়াতাড়ি করো ইমরান, কেউ এসে পড়লে ঝামেলা হয়ে যাবে। ফাতেমা খাতুন এবার ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি কাঁপা গলায় বললেন, ইমরান, কি হচ্ছে বাবা? আমার ভয় লাগছে। ইমরান এখন তার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার চেহারায় ছেলের কোনো ভালোবাসা ছিল না, ছিল এক শীতল এবং কঠোর ভাব। সে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, ভয় তো পাওয়াই উচিত মা, কারণ আজ সব কিছু শেষ হতে চলেছে। এ কথা শুনে ফাতেমা খাতুনের ভেতরে যেন সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল, গলার আওয়াজ আটকে গেল। কি মানে? নাজমা হেসে উঠল, মানে পরিষ্কার, এখন তুমি আমাদের কোনো কাজের নও। ফাতেমা খাতুন দুজনের দিকে এমনভাবে তাকালেন যেন তাদের চেনার চেষ্টা করছেন। ইমরান, আমি তোর মা। ইমরান সাথে সাথে উত্তর দিল, এটাই তো ভুল, তুমি আমার মা, কিন্তু আমার জন্য এখন শুধুই একটা বোঝা। বাতাস আরও ঠান্ডা হয়ে গেল, কিন্তু তার চেয়েও বেশি ঠান্ডা ছিল সেই কথাগুলোতে যা একজন ছেলে তার মাকে বলেছিল। ফাতেমা খাতুন হাঁটু গেড়ে বসে পড়লেন, তার হাত কাঁপছিল। তিনি ইমরানের পা জড়িয়ে ধরে বললেন, বাবা, এমন করিস না, আমি কোথাও যাব না, কিচ্ছু চাইব না, শুধু আমাকে এখানে ফেলে যাস না। নাজমা বিরক্ত হয়ে বলল, আরে এসব নাটক বন্ধ করো ইমরান, জলদি করো। ইমরান এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, কিন্তু তাতেও কোনো অনুশোচনা ছিল না। সে তার মায়ের হাত ছাড়িয়ে নিল এবং কঠোর গলায় বলল, এবার অনেক হয়েছে। ফাতেমা খাতুন কাঁদতে কাঁদতে বললেন, আমি তোকে হাঁটতে শিখিয়েছিলাম বাবা, আজ তুই আমাকে ফেলে দিবি? ইমরান তার কাঁধ ধরল এবং এক মুহূর্তের মধ্যে তাকে খাদের কিনারা পর্যন্ত নিয়ে গেল। নিচে শুধুই অন্ধকার, এক গভীর খাদ যেখান থেকে ফিরে আসা অসম্ভব ছিল। ফাতেমা খাতুনের শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল। তিনি শেষবারের মতো বললেন, বাবা, আল্লাহকে ভয় কর। ইমরান কিচ্ছু না বলে পুরো শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে দিল। বাতাসে এক আর্তনাদ প্রতিধ্বনিত হয়ে উঠল, এতটা যন্ত্রণাদায়ক যে মনে হলো গোটা রাত কেঁপে উঠল। তার শরীর নিচের দিকে পড়তে লাগল, পাথরের সাথে ধাক্কা খেতে খেতে ঝোপঝাড় চিরে। প্রতিটি ধাক্কার সাথে যেন একটা সম্পর্ক ভেঙে যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ কিছু একটা হলো। তার শাড়ির আঁচল একটা কাঁটাযুক্ত ঝোপে আটকে গেল। তার শরীর শূন্যেই থেমে গেল, না পুরোপুরি পড়ল, না পুরোপুরি বাঁচল। তিনি খাদের মাঝখানে ঝুলে রইলেন। তার হাত পা আহত ছিল, রক্ত ঝরছিল, শ্বাস ভেঙে আসছিল, কিন্তু তিনি বেঁচে ছিলেন। ওপরে দাঁড়িয়ে থাকা ইমরান আর নাজমা নিচে উঁকি দিল, কিন্তু অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না। নাজমা বলল, চলো, সব শেষ হয়ে গেছে। ইমরান এক দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, এবার আর কোনো বোঝা নেই। দুজনেই আবার গাড়িতে বসল এবং সেখান থেকে চলে গেল যেন কিছুই হয়নি। নিচে সেই খাদে ফাতেমা খাতুন ঠান্ডা আর ব্যথার মাঝে ঝুলেছিলেন। ধীরে ধীরে রাত আরও গভীর হতে লাগল, শীত বাড়তে লাগল। তার শরীর অবশ হতে শুরু করল, কিন্তু তার চোখ খোলা ছিল। তার মস্তিষ্কে স্মৃতিগুলো ঘুরপাক খাচ্ছিল। ইমরানের ছোটবেলা, তার হাসি, তার প্রথম পদক্ষেপ, এবং তারপর সেই একই হাত যা আজ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। চোখ থেকে জল গড়িয়ে পড়া বন্ধ হয়ে গেল। এখন সেখানে শুধু এক শূন্যতা ছিল, আর সেই শূন্যতার মাঝেই কিছু একটা বদলাতে শুরু করল। তার শ্বাস ধীর ছিল,
কিন্তু তার ভেতরে এক নতুন আগুন জ্বলছিল, এমন এক আগুন যা ব্যথা থেকে নয়, বিশ্বাসঘাতকতা থেকে জন্ম নেয়। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং মনে মনে বললেন, আজ আমার মমতা মরে গেল। কিছুক্ষণ পর তার চোখ আবার খুলল, কিন্তু এবার তাতে কোনো জল ছিল না, ছিল শুধু এক শীতল দীপ্তি। রাত কাটতে লাগল, প্রতিটি মুহূর্ত তার শরীরকে দুর্বল করে দিচ্ছিল, কিন্তু তার ইচ্ছাশক্তি আরও দৃঢ় হচ্ছিল। সকালের প্রথম হালকা আলো যখন সেই খাদে নামল, তখন সে এক নতুন ফাতেমা খাতুনকে দেখতে পেল। সেই মা যে গতকাল পর্যন্ত আশীর্বাদ করত, আজ প্রতিশোধের কথা ভাবছিল। তার ঠোঁট নড়ে উঠল এবং খুব ধীর কিন্তু পরিষ্কার আওয়াজ বেরোল, এবার আমি শুধু বেঁচে থাকব না, আমি ফিরে আসব। বন্ধুরা, এই কথাগুলো বাতাসে হারিয়ে যায়নি, বরং যেন ওই খাদের দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। আর সেই প্রতিধ্বনির সাথেই ফাতেমা খাতুনের শ্বাস চলতে থাকল, ধীর, ভাঙা ভাঙা, কিন্তু জেরে ভরপুর। কিছুক্ষণ পর সকালের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়েছিল। পাহাড়ের উপর জমা কুয়াশা সরতে শুরু করেছিল, আর সেই কুয়াশার মাঝেই দুই গ্রামবাসী, হামিদ আর মুস্তাফা, কাঠ কুড়ানোর জন্য নিচের দিকে নামছিল। তাদের পা ফেলার ভঙ্গি ছিল সাবলীল ও সতর্ক, কারণ রাস্তাটা ছিল পিছল। হঠাৎ হামিদের নজর একটা অদ্ভুত জিনিসের ওপর পড়ল, একটা শাড়ির আঁচল যা ঝোপের সাথে আটকে বাতাসে উঠছিল। সে থমকে দাঁড়াল। মুস্তাফা, একটু এদিকে দেখ। দুজনেই ধীরে ধীরে সেদিকে এগোল, আর যেমনই তারা নিচে উকি দিল, তাদের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ঝোপের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ঝুলেছিলেন। রক্তমাখা শরীর আড়ষ্ট হয়েছিল এবং অবস্থা এতই খারাপ ছিল যে যে কোনো মুহূর্তে শ্বাস থেমে যেতে পারত। মুস্তাফা ঘাবড়ে গিয়ে বলল, আরে, এ তো বেঁচে আছে, তাড়াতাড়ি কর, একে ওপরে তুলতে হবে। দুজনেই দেরি না করে তাদের দড়ি বের করল, পাথর ধরে নিচে নামল। কাঁটায় তাদের হাত ছড়ে যাচ্ছিল, কিন্তু তারা হার মানেনি। অনেক চেষ্টার পর তারা ফাতেমা খাতুনকে ধীরে ধীরে ওপরে টেনে তুলল এবং মাটিতে শুইয়ে দিল। হামিদ তার পাস পরীক্ষা করল। শ্বাস চলছে, খুব ধীর, কিন্তু চলছে। মুস্তাফা সাথে সাথে বলল, গ্রামে নিয়ে চল, দেরি হলে আর বাঁচবে না। কিছুক্ষণের মধ্যেই তাকে কাছের একটি ছোট হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তাররা তার অবস্থা দেখে সাথে সাথেই চিকিৎসা শুরু করে দিলেন। শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল, শরীরে অনেক জায়গায় গভীর ক্ষত ছিল, মাথায় আঘাত ছিল এবং অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। ডাক্তার নার্সকে বললেন, এনার শরীর জবাব দিয়ে দিয়েছে, কিন্তু কে জানে কিভাবে ইনি এখনও বেঁচে আছেন। পরবর্তী কয়েক ঘণ্টা যেন জীবন আর মৃত্যুর মাঝে যুদ্ধ চলতে থাকল। ফাতেমা খাতুন অজ্ঞান ছিলেন, কিন্তু তার শরীর হার মানতে প্রস্তুত ছিল না। প্রায় একদিন পর তার হাতের আঙুলগুলো সামান্য একটু নড়ে উঠল। নার্স সাথে সাথে ডাক্তারকে ডাকলেন। ধীরে ধীরে তার চোখ খুলল। ঘরে উপস্থিত সবারই আশা ছিল যে তিনি যন্ত্রণায় কাতরাবেন, কাঁদবেন, অথবা নিজের ছেলেকে ডাকবেন, কিন্তু তেমন কিছুই হল না। তার চোখ শান্ত ছিল, ভয় বা ব্যথা নয়, বরং ছিল এক শীতল স্থিরতা। ডাক্তার কাছে এসে বললেন, আপনি সুরক্ষিত আছেন, এখন বিপদমুক্ত। ফাতেমা খাতুন তাকে দেখলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালেন না। কিছুক্ষণ পর তিনি খুব ধীর গলায় বললেন, আমি বেঁচে গেলাম। ডাক্তার মাথা নাড়লেন, হ্যাঁ, এ এক অলৌকিক ঘটনা। তার ঠোঁটে এক সূক্ষ্ম রেখা ফুটে উঠল, হাসি নয়, অন্য কিছু, যেন কোনো অসম্পূর্ণ কাজের কথা মনে পড়ে গেছে। ঠিক সেই সময় একজন পুলিশ অফিসার সেখানে এলেন। তিনি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, মাজি, আপনাকে কে ধাক্কা দিয়েছে? আমাদের সত্যিটা জানা জরুরি। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ফাতেমা খাতুন কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকলেন, তারপর আস্তে করে বললেন, কেউ না। অফিসার চমকে গেলেন, কিন্তু তিনি তার কথায় বাধা দিয়ে বললেন, আমি নিজেই পড়ে গিয়েছিলাম। ডাক্তার আর নার্স একে অপরের দিকে তাকাতে লাগলেন। অফিসার কিছু বুঝতে না পারলেও চুপ করে গেলেন। তিনি চলে যাওয়ার পর ফাতেমা খাতুন চোখ বন্ধ করে নিলেন। তার মনে এক একটি ছবি স্পষ্ট ভাসছিল, ইমরানের চেহারা, তার ধাক্কা, নাজমার হাসি, কিন্তু এখন ওই স্মৃতিগুলোতে কোনো ব্যথা ছিল না। এখন সেখানে শুধুই একটা লক্ষ্য ছিল। কয়েকদিন ধরে তার চিকিৎসা চলতে থাকল, শরীর ধীরে ধীরে সুস্থ হতে লাগল, কিন্তু তার ভেতরে যে বদল এসেছিল তা আরও গভীর হয়ে উঠল। একদিন সন্ধ্যায় যখন তিনি একা ছিলেন, তিনি আস্তে করে নিজেকে বললেন, এবার আমার পালা। তার সব মনে ছিল, বাড়ির কাগজ, আসল মালিকানার অধিকার, ওই সব নথিপত্র যার কথা ইমরান জানত না। ইমরান যা ভেবেছিল তা অসম্পূর্ণ ছিল, আর এখন ওই অসম্পূর্ণতাই
তার সবচেয়ে বড় ভুল হতে চলেছে। কয়েক সপ্তাহ পর যখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন, তিনি হাসপাতাল থেকে ছুটি নিলেন। বাইরে বেরোতেই তিনি এক দীর্ঘশ্বাস নিলেন, যেন কোনো নতুন জীবনের শুরু হতে চলেছে। তিনি একটা ফোন করলেন। উকিলবাবু, আমার আপনার সাথে দেখা করতে হবে। তার গলায় এখন আর কোনো দুর্বলতা ছিল না। তা ছিল পরিষ্কার, শীতল এবং দীর্ঘ। কয়েকদিন ধরে তিনি চুপচাপ তার পরিকল্পনা তৈরি করলেন, প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে, কোনো তাড়াহুড়ো ছাড়া। অন্যদিকে ইমরান আর নাজমা তাদের বাড়িতে বেশ খুশি ছিল। তাদের পুরো বিশ্বাস ছিল যে ফাতিমা খাতুন আর এই পৃথিবীতে নেই। বাড়ি সাজানো হচ্ছিল, বড় বড় লোকেদের আমন্ত্রণ জানানো হচ্ছিল, কারণ হাবেলির চুক্তি হতে চলেছিল। নাজমা হাসতে হাসতে বলল, এবার আর কোনো বাধা রইল না। ইমরান উত্তর দিল, হ্যাঁ, এবার সব আমাদের। যাই হোক বন্ধুরা, নিলামের দিন হাবেলির প্রতিটি কোণায় আলো ঝলমল করছিল, আর দামি পোশাকে সজ্জিত লোকেরা সেই উদযাপনের অংশ হয়ে ইমরান ও নাজমাকে অভিনন্দন জানাচ্ছিল। নাজমা অতিথিদের মাঝে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিল। তার চেহারায় জয়ের চমক ছিল। সে সবাইকে বলছিল যে এবার তাদের জীবন বদলে যেতে চলেছে। এবার আটকানোর আর কেউ নেই। এবার তারা এই পুরনো বাড়িটি বিক্রি করে এক নতুন দুনিয়ায় পা রাখতে চলেছে। আর তার কথায় এতটা আত্মবিশ্বাস ছিল যেন সে তার অতীতকে চিরতরে মুছে ফেলেছে। যেন ওই খাদে ফেলে দেওয়া এক মা এখন কেবলই একটা গল্প হয়ে গেছে। ইমরানও কম ছিল না। সে তার বন্ধুদের মাঝে দাঁড়িয়ে বারবার একই কথা বলে যাচ্ছিল যে অবশেষে পরিশ্রমের ফল মিলেছে, এবার আর কোনো বাধা রইল না। আর তার চোখে যে চমক ছিল সেটা পরিশ্রমের নয়, বরং সেই লোভের ছিল যা তাকে তার নিজের মায়েরই শত্রু বানিয়ে দিয়েছিল। কিন্তু হয়তো তার এই উপলব্ধি ছিল না যে প্রতিটি গল্পের শেষ এতটা সহজ হয় না। হাবিলির বাইরে হঠাৎ করে একটি লম্বা কালো গাড়ি এসে থামল। শুরুতে কেউ তেমন একটা খেয়াল করেনি, কারণ ভেতরে প্রচুর শোরগোল হচ্ছিল। কিন্তু যেমনই ড্রাইভার দরজা খুলল এবং সাদা শাড়ি পরা একজন মহিলা গাড়ি থেকে নামল, চারপাশের পরিবেশে এক অদ্ভুত নীরবতা নেমে আসতে লাগল, যেন বাতাস নিজেই থেমে গিয়ে কিছু দেখছে। সেই মহিলা ধীরে ধীরে গেটের ভেতরে ঢুকল। তার পা ফেলার ভঙ্গি ছিল দৃঢ়, হাতে ছিল একটি কাঠের লাঠি, এবং চেহারায় এমন এক প্রশান্তি ছিল যা ভয় ধরিয়ে দেয়। আর যেমন যেমন তিনি সামনের দিকে এগোলেন, সবার নজর তাঁর ওপরই আটকে গেল, কারণ তিনি অন্য কেউ নন, স্বয়ং ফাতেমা খাতুন ছিলেন, জীবিত, অটল এবং আগের চেয়ে কোথাও বেশি শক্তিশালী। ইমরান যেমনই তাকে দেখল, তার পুরো শরীর কেঁপে উঠল। তার হাত থেকে গ্লাস পড়ে গেল এবং তার চোখ এমনভাবে বড় বড় হয়ে গেল যেন সে কোনো ভূত দেখেছে। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল এবং শব্দ যেন গলায় আটকে গেল। এ কিভাবে? ব্যাস এতটুকুই মুখ থেকে বেরোতে পারল। নাজমার মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার চোখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। সে পিছতে পিছতে বলল, না, এটা হতে পারে না। কারণ যে সত্যিটা তারা চেপে দিয়েছিল, আজ সেটাই তাদের সামনে দাঁড়িয়েছিল। ফাতেমা খাতুন না থেমে সামনের দিকে এগোতে থাকলেন। তার লাঠির আওয়াজ প্রতিটি পদক্ষেপে প্রতিধ্বনিত হচ্ছিল। আর যখন তিনি ইমরানের সামনে এসে দাঁড়ালেন, তখন পুরো উঠোনে নিস্তব্ধতা নেমে এলো। তিনি ধীরে করে তার কালো চশমাটা খুললেন এবং নিজের চোখে সরাসরি ইমরানের দিকে তাকালেন। সেই চোখে এখন আর কোনো মমতা ছিল না, ছিল শুধু এক শীতল সিদ্ধান্ত। তিনি শান্ত কিন্তু অত্যন্ত কঠোর গলায় বললেন, কিরে, ভয় পেয়ে গেলি? আর এই একটি প্রশ্ন ইমরানের ভেতরের সমস্ত জোর কেড়ে নিল। ইমরানের ঠোঁট কাঁপছিল। মা, আমি... কিন্তু সে তার কথা শেষও করতে পারল না। ফাতেমা খাতুন সাথে সাথে তাকে থামিয়ে দিলেন। মা ডাকবি না আমাকে। সেই মা তো ওই রাতেই মরে গেছে, যেদিন তুই তাকে খাদে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলি। আর এ কথা শোনা মাত্রই পুরো পরিবেশের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। সবার চেহারা অবাক হয়ে গেল, সবার চোখ প্রশ্নে ভরে গেল। নাজমা নিজেকে সামলানোর চেষ্টা করল এবং উঁচু গলায় বলল, এসব মিথ্যে। কিন্তু তার গলায় ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। তখনই ফাতেমা খাতুনের সাথে আসা উকিল এগিয়ে এসে ফাইল খুললেন এবং সবার সামনে কাগজপত্র দেখিয়ে বললেন, এই হাবেলির আসল মালিক শ্রীমতী ফাতেমা খাতুন, এবং ওনার কাছে এর সমস্ত আইনি নথিপত্র মজুদ রয়েছে। এখানে কোনো ধরনের নকল কাগজপত্র গ্রাহ্য হবে না। ইমরানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝতে পারছিল না যে হঠাৎ করে সবকিছু কিভাবে বদলে গেল। যে বাড়িটাকে সে নিজের বলে ভেবে নিয়েছিল, এক মুহূর্তের মধ্যে তা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে।
তখনই পুলিশ অফিসার এগিয়ে এসে কড়া গলায় বললেন, ইমরান এবং নাজমা, আপনাদের খুনের চেষ্টা এবং জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। এটা শোনা মাত্রই যেন সব শেষ হয়ে গেল। নাজমা জোরে চিৎকার করে উঠল, না, এটা ভুল। আর ইমরান সোজা ফাতেমা খাতুনের পায়ে লুটিয়ে পড়ল। মা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। তার গলায় ভয় এবং অনুশোচনা দুটোই ছিল, কিন্তু সেই অনুশোচনা এখন বড্ড দেরিতে এসেছিল। ফাতেমা খাতুন তার পা পিছিয়ে নিলেন, যেন কোনো নোংরা জিনিস থেকে নিজেকে বাঁচাচ্ছেন, এবং কঠোর গলায় বললেন, যাকে তুই ভুল বলছিস সেটা একটা চক্রান্ত ছিল, আর চক্রান্তের শাস্তি ক্ষমা হয় না। ইমরান কাঁদতে কাঁদতে বলল, আমরা তোমার আপনজন। কিন্তু এখন এই কথাগুলো একদম ফাঁকা মনে হচ্ছিল। ফাতেমা খাতুন তার চোখের দিকে তাকিয়ে বললেন, আপন তারা হয় যারা সাথে থাকে। যারা নিজেদের লোককেই শেষ করতে উদ্যত হয় তারা কারোর আপন হয় না। নাজমা এবার রাগে চেঁচিয়ে উঠছিল, আপনি আমাদের এভাবে বের করে দিতে পারেন না। কিন্তু তার গলায় আগের মতো সেই আত্মবিশ্বাস ছিল না। ফাতেমা খাতুন তার দিকে না তাকিয়ে পুলিশকে ইশারা করলেন, এদের বাইরে নিয়ে যান। দুজনকে ধরে গেটের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতে লাগল। তারা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল, চিৎকার করছিল, কিন্তু এখন শোনার মতো কেউ ছিল না। সেই প্রতিবেশীরা যারা একসময় তাদের জাঁকজমকে মুগ্ধ ছিল, আজ তামাশা দেখছিল। বাইরে রাস্তায় তাদের মালপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হলো। দামি স্যুটকেস, জামা কাপড় সব ধুলোয় মিশে গেল, আর সেই ধুলোয় বসে তারা দুজনে একে অপরকে দোষ দিতে লাগল। নাজমার আগে বলল, সব তোমার কারণে হয়েছে, আর ইমরানও উত্তর দিল, তুমিও তো সাথে ছিলে। তাদের মাঝের যে সম্পর্ক লোভের উপর টিকে ছিল তা এখন ভেঙে পড়েছিল। পুলিশ তাদের গাড়িতে বসালো, আর গাড়ি চলতে শুরু করতেই ইমরান শেষবারের মতো চিৎকার করে বলল, মা, আমাদের ছেড়ে দাও, আমরা বরবাদ হয়ে যাব। ফাতেমা খাতুন ধীরে ধীরে গেট পর্যন্ত এলেন। কয়েক মুহূর্ত তিনি তাকে দেখলেন, তারপর নিজের শাড়ির আঁচল থেকে একটা ছোট্ট কয়েন বের করলেন এবং তার দিকে ছুঁয়ে দিলেন। এটা সেই যাত্রার ভাড়া যখন তুই আমাকে মৃত্যুর মুখে ফেলে এসেছিল। তার গলায় কোনো রাগ ছিল না, শুধু শীতল সত্য ছিল। গাড়ি সেখান থেকে চলে গেল। তাদের গলার আওয়াজ ধীরে ধীরে দূরে চলে গেল, আর ফাতেমা খাতুন পেছন ফিরে না তাকিয়ে গেট বন্ধ করে দিলেন। সেই গেট বন্ধ হওয়ার আওয়াজে ছিল এক সমাপ্তি এবং একই সাথে একটি নতুন শুরু। কিছুক্ষণ পর হাবেলির ভেতর বাচ্চাদের হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল, কারণ ফাতেমা খাতুন তার সমস্ত সম্পত্তি একটি অনাথ আশ্রমে দান করে দিয়েছিলেন। আর এখন সেই বাড়িটি নিষ্পাপ আনন্দে ভরে উঠেছিল। ফাতেমা খাতুন উঠোনে দাঁড়িয়েছিলেন, বাতাস তার মুখ স্পর্শ করছিল, কিন্তু এবার তাতে কোনো ঠান্ডা ভাব ছিল না, বরং প্রশান্তি ছিল। তিনি আকাশের দিকে তাকালেন এবং আস্তে করে বললেন, এবার সত্যি সত্যি সব শেষ হলো। আর এইবার এটা শুধু সমাপ্তি ছিল না, বরং ছিল এক ন্যায় বিচার, যা দেরিতে হলেও সম্পূর্ণভাবে পূরণ হয়েছিল। বন্ধুরা, এই গল্পের শিক্ষা পরিষ্কার। বাবা মার বোঝা হন না, তারা হলেন সেই ভিত্তি যার উপর আমাদের পুরো পৃথিবী দাঁড়িয়ে থাকে। আর যখন কোনো সন্তান লোভে অন্ধ হয়ে সেই ভিত্তিকেই ভাঙার চেষ্টা করে, তখন তার নিজের ঘরও বেশি দিন টিকতে পারে না, কারণ কর্মের হিসেব এই জীবনেই পুরো হয়ে যায়। তবে এবার আপনারা বলুন, আপনারা যদি ফাতেমা খাতুনের জায়গায় থাকতেন, তবে কি আপনারাও নিজের ছেলেকে এমনই শাস্তি দিতেন, নাকি তাকে শেষ একটা সুযোগ দিতেন? আর ইমরান এবং নাজমার মতো লোকেদের জন্য কোন শাস্তি সঠিক, আইনের নাকি তার চেয়েও কঠোর? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আর গল্পটি যদি হৃদয় ছুঁয়ে থাকে তবে লাইক এবং শেয়ার করবেন। আর এমন হৃদয় কাঁপানো গল্পের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন গল্পের সাথে।